টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জনি রায়হান। আপনারা জানেন গত কয়েকদিন ধরে ধর্ষণের একাধিক ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন এলাকায়। কুমিল্লার ঘটনার রেশ কাটতে না কাটতেই ভোলার তজুমুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের মতো ঘটনার অভিযোগ উঠেছে। এসব বিষয়ে আজ আমরা কথা বলবো সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হকের সঙ্গে। ডক্টর তৌহিদুল হক, আপনাকে স্বাগতম টিভিএস পডকাস্টে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে যারা আমাদের এই আলোচনা শুনছেন তাদেরকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে একটু জানতে চাই যে বিগত কয়েকদিন ধরে যেটি আমরা দেখছি, কুমিল্লার যে আলোচিত ধর্ষণের অভিযোগ যেটি উঠেছে সে রেশ কাটতে না কাটতে কিন্তু ভোলার তজুমুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের আর একটি অভিযোগ উঠেছে এবং এই সমস্ত ঘটনার ভিডিও ধারণ করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। দেশে আসলে এই ধরনের ঘটনাগুলো গত এক সপ্তাহ ধরে আলোচিত এবং বেড়েছে। এই বেড়ে যাওয়ার পেছনের কারণটা কি হতে পারে বলে আপনি মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রশ্নে যেমনটি বলছিলেন যে আসলে দুটি জায়গায় আমাদের দুটি ধর্ষণের যে ঘটনা সেটি আমাদের অনেক কিছুই আমাদের সামনে নিয়ে আসে বা অনেক কিছু আমাদের সামনে দৃশ্যমান করলো। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ঘাটতি রয়েছে, বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে তাদের যে তৎপরতা কিংবা কেউ আইন ভঙ্গ করলে তাকে আইনের মুখোমুখি করা কিংবা আইনগত ব্যবস্থা গ্রহণ করা, এর তো একটা ঘাটতি আছে যেটাকে আসলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তো ধর্ষণ সহ আরো অন্যান্য যে অপরাধগুলো আছে সেই অপরাধী যারা তারা এটা অবশ্যই অপরাধ করার আগে এটা লক্ষ্য করে। আপনি নিজেও একজন অপরাধ সাংবাদিক সহ নানা ধরনের খবর আপনি সংগ্রহ করেন, পরিবেশন করেন, সেক্ষেত্রেও লক্ষ্য করেছেন। আমরা দেখি যে আসলে অপরাধীরা যখন দেখে যে অপরাধ করে পার পাওয়া যাবে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর একটা নীরবতা বা নিষ্ক্রিয়তা আছে বা কোনো ক্ষেত্রে একটা সিদ্ধান্তহীনতা অথবা দোদুল্যমানতায় ভোগে, তখন আসলে এই ধরনের অপরাধগুলো বেশি ঘটে। আপনি কুমিল্লার মুরাদনগরে যেভাবে ধর্ষণের ঘটনাটি ঘটেছে কিংবা এই ধর্ষণের সাথে যে চিত্রপট এবং ভোলার তজুমুদ্দিনের যে চিত্রপট, এই দুই চিত্রপট আলাদা হলেও ধর্ষণের এটিকে সর্বোচ্চ এবং অপরাধ হিসাবে গণ্য করতে হবে। ভিকটিম ব্লেমিং করেন, যিনি নারীকেই দোষারোপ করেন, এগুলো হলো আমাদের দেশের একদম দীর্ঘদিন ধরে চর্চিত এক ধরনের ধারণা বা মানসিকতা যে নারীকে কোনোভাবে দোষারোপ করতে পারলে এই ধর্ষণের দোষ বা অপরাধ থেকে পুরুষ অনেকটা পার পেয়ে যায়। আর একটা বড় কারণ হলো, এটা আমার সমাজের একেবারে অন্তর্নিহিত কারণ বা সমাজের মধ্য থেকে এই কারণটির সৃষ্টি, সেটি হচ্ছে যে আমরা এখানে একজন নাগরিককে বা মানুষকে তার জেন্ডারের উপরে ভিত্তি করে আমরা কাউকে প্রথম জেন্ডার বা কাউকে দ্বিতীয় জেন্ডার বা প্রথম শ্রেণীর নাগরিক, দ্বিতীয় শ্রেণীর নাগরিক জেন্ডারের উপরে ভিত্তি করে আমাদের মধ্যে কিন্তু এই বিভাজনটা সমাজের মধ্যে আছে, যার প্রেক্ষাপটে মানুষকে এই যে একটা শ্রেণীকরণ, জেন্ডারের ভিত্তিতে আমরা শ্রেণীকরণ করছি, সেটা প্রয়োজন আছে, কিন্তু একজন মানুষের মর্যাদা, তার সম্মান, তার সমাজে গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্রেক্ষাপটে যখন শ্রেণীকরণ হয়, তখন সমাজের মধ্যে যে জেন্ডার বেশি আয় উপার্জন, প্রভাব বিস্তার করা, আধিপত্য বিস্তার করা, পরিবার পরিচালনা করা অর্থের ভিত্তিতে, সেই জেন্ডারের একটা প্রাধান্য থাকে। আপনি বাংলাদেশে অধিকাংশ যে ধর্ষণের ঘটনাগুলো বিচার বিশ্লেষণ করে আমরা দেখতে পাই, যে নারী সামাজিক ভাবে প্রান্তিক অবস্থায় রয়েছে, পেশাগত ভাবে সেই রকম উল্লেখযোগ্য বা সম্মানজনক কোনো কাজের বা পেশার সাথে সম্পৃক্ত না, সামাজিক ভাবে সেইভাবে প্রভাব বিস্তারকারী অথবা পারিবারিক ভাবে সম্মানজনক কোনো পরিবারের অবস্থার সাথে সম্পৃক্ত না, এই ধরনের নারীরাই কিন্তু বেশি এই ধরনের সহিংসতার, ধর্ষণ সহ নানা ধরনের যৌন সহিংসতার কিন্তু শিকার হয়। এবং এর ক্ষেত্রে আইনগত প্রতিকার চাইতে গিয়েও যে তারা খুব একটা বেশি আইনগত প্রতিকার বা বিচার পান তাও কিন্তু নয়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কুমিল্লার মুরাদনগরে ধর্ষিত নারী বা সেই মা কিন্তু বা বোন বলেছে যে আমি আসলে বিচার চাই না, আমি এখন আমার সন্তান নিয়ে নিরাপদে বাঁচার অধিকারটুকু চাই। কারণ বিচার চাইতে গিয়েও আবার পরবর্তীতে সহিংসতা কিংবা নিপীড়ন, হামলা মামলার শিকার হওয়ার একটি যথেষ্ট সুযোগ থাকে। আমরা এই ঘটনাও জানি এবং এগুলো বিভিন্ন গবেষণায় কিন্তু প্রকাশ পেয়েছে
যে ধর্ষণ কিংবা অপরাধ পরবর্তী বিচার কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এটি অভিযোগ করা বা মামলা করতে গিয়ে ওই ভুক্তভোগী নারী বা পরিবারকে এলাকা ছাড়তে হয়েছে কিংবা তাদেরকে পুনরায় আবার ভিকটিম বা ক্ষতিগ্রস্ত হতে হয়। ধর্ষণ সহ নারী ও শিশুর উপর সকল ধরনের সহিংসতা অপরাধের বিচার দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করে বা সম্পন্ন করে একটি দৃষ্টান্তমূলক উদাহরণ সৃষ্টি করতে না পারলে নারীর প্রতি ধর্ষণ সহ সকল ধরনের সহিংসতা এটি বাড়তেই থাকবে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন আমরা দুটি ঘটনাতেই আসলে দেখেছি যে রাজনৈতিক সংশ্লিষ্টতা বা রাজনৈতিক ব্যক্তিদের বা কোনো রাজনৈতিক পরিচয় আসলে ব্যবহার করা হয়েছে এবং এই দুটি ঘটনায় আমরা দেখেছি যে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার যে একটা প্রবণতা তৈরি হয়েছে এটি আসলে আমাদের সমাজের তরুণ সমাজের উপর আসলে কতটুকু ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? অবশ্যই একটা নেতিবাচক প্রভাব তো আছে, যে আমরা তো বারবার চেষ্টা করছি যে আমরা যদি মানবিক বাংলাদেশের পথে হাঁটতে চাই তাহলে আমাদের এই যে জেন্ডারগত সহনশীলতা এবং এর মধ্যে আচরণগত ভারসাম্য আমাদের লাগবে। যে আমরা প্রায় সকল কিছুতেই নারী এবং পুরুষ এভাবে বিভাজনের পরিবর্তে আমাকে নাগরিক এবং মানুষ হিসাবে এই মনুষ্যত্ব বোধ এবং এই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমাকে সেইভাবে আচরণ করা কিংবা সেইভাবে এটাকে বিচার বিশ্লেষণ করা বা দৃষ্টিভঙ্গিকে এইভাবে প্রস্তুত করার সেই ক্ষেত্র এবং আয়োজনগুলো থাকতে হবে। এখন এই যে রাজনৈতিক পরিচয় ধর্ষণ বা অন্যান্য অপরাধের যে প্রসঙ্গ, সেক্ষেত্রে যে দলের তিনি পরিচয়ে তিনি অপরাধটি করেছেন বা যে দলের সাথে তিনি সম্পৃক্ত সেই দলের পক্ষ থেকে এক ধরনের দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা আমরা প্রত্যাশা করি, শুধু নিন্দা জানালেই হবে না। আরেকটি বাংলাদেশে অবস্থা দাঁড়িয়েছে যে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীও এখন বিবৃতি দেয়। এখন এটা তো সরকার কিংবা আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে, নাগরিক সমাজের পক্ষ থেকে বিবৃতি দেওয়ার সুযোগ আছে। যে ব্যবস্থা গ্রহণ করবে সে যদি বিবৃতি দেয়, আর যার বিবৃতি দেওয়ার সুযোগ আছে সে কি ব্যবস্থা গ্রহণ করার সুযোগ যার আছে? নিশ্চয়ই নাই। সুতরাং এখানে এই জায়গাতে একটা সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটা পরিবর্তন আনাটা অপরিহার্য। আর একটা হচ্ছে যে তরুণরা যখন দেখবে যে এইভাবে নারীরা নিগৃহীত হচ্ছে, যৌন সহিংসতার শিকার হচ্ছে, গণমাধ্যমে এগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তরুণদের মধ্যেও কিন্তু আসলে নারীর প্রতি একটা বিরূপ ধারণা তৈরি হওয়ার একটা এখানে শঙ্কা আছে। এবং তা আমরা যতই উন্নয়নের এবং সাম্যের এবং জেন্ডার ভিত্তিক সমতার কথা বলি না কেন, এই ঘটনাগুলো কিন্তু আমাদের পশ্চাৎপদ দৃষ্টিভঙ্গির নিদর্শনই আমাদের সামনে হাজির করে বা উপস্থাপন করে। সেই আলোকে আমরা এটা বলতে চাই, অত্যন্ত জোরালো ভাবে বলতে চাই যে এটি আইনি প্রতিকারের পাশাপাশি বা আইনগত ভাবে এটা লড়াইয়ের পাশাপাশি সামাজিক ভাবে এক ধরনের প্রতিরোধের সুযোগ আছে, যেখানে তরুণরা নেতৃত্ব দিতে পারে। যেমন একটা বিষয় ছিল বাংলাদেশে, নিশ্চয়ই আপনি আরো বেশি অবগত, যে আমাদের এই যে বাল্য বিবাহ কিংবা আমাদের অ্যাসিড নিক্ষেপের ক্ষেত্রেও কিন্তু তরুণরা একটা শক্তিশালী প্রতিরোধমূলক ভূমিকা পালন করেছে, যার প্রেক্ষাপটে এটা অনেকটা কিন্তু কমিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। সেক্ষেত্রে এই যে ধর্ষণ বা নারী বা শিশুর উপরে যে সহিংসতা, যৌন নিগ্রহ থেকে শুরু করে নানা ধরনের অত্যাচার নিপীড়নের ক্ষেত্রে তরুণদের কণ্ঠস্বর এবং প্রতিবাদী কণ্ঠস্বর আরো বেশি সোচ্চার হলে এই ধরনের অপরাধপ্রবণ ব্যক্তি বা পুরুষরা কিন্তু একটা সমাজে ভয়ের মধ্যে থাকবে। দ্বিতীয়ত হলো যে এই ধরনের অপরাধের যখন ঘটে তখন কেউ যাতে কোনো প্রভাব বিস্তার করে, যে ক্ষতিপূরণ দিয়ে অথবা বিয়ে করে অথবা রাজনৈতিক আধিপত্য বিস্তার করে ওই ভুক্তভোগী নারী বা তার পরিবারকে এলাকা ছাড়া করে এক ধরনের মানে দাপট দেখিয়ে সমাজে যাতে কেউ মাথা উঁচু করে একজন অপরাধী যাতে সমাজে মাথা উঁচু করে চলতে না পারে, এই প্রশ্নেও কিন্তু আসলে আমাদের তরুণদের সোচ্চার হওয়ার যথেষ্ট সুযোগ আছে। আমাদের তরুণদেরকে আমরা আকৃষ্ট করে এই অংশগ্রহণমূলক কাজে তাদেরকে আমরা আবদ্ধ করতে চাই, জড়িত করতে চাই। সেই ধারণাটা হলো যে যতক্ষণ পর্যন্ত সবাই সবার কাছে নিরাপদ না, ততক্ষণ পর্যন্ত কেউই কারো কাছে নিরাপদ না। যে সমস্ত দেশগুলো নাগরিক নিরাপত্তায় এগিয়েছে, একটি নিশ্চিত নিরাপত্তা কাঠামো বা নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে পেরেছে, সেই সমস্ত দেশগুলোর উদাহরণ কিংবা আমাদের সামনের দিনগুলোতে বাংলাদেশের যে বাস্তবতা কিংবা বাংলাদেশের যে জায়গাতে যেতে চায় নাগরিক মর্যাদার প্রশ্নে, জেন্ডারগত সহনশীলতা এবং সমতার উন্নয়নের প্রশ্নে,
এই ধরনের সমতা কিংবা ঐক্য এবং ন্যূনতম সুরক্ষার পরিবেশ কিংবা সেই পরিস্থিতি এবং জীবনযাত্রার এই মান নিশ্চিত না হওয়া পর্যন্ত কিন্তু আসলে এই অবস্থার আমরা যেতে পারবো না। সুতরাং তরুণদের মধ্যে এই ঘটনাগুলো যেরকম নেতিবাচক প্রভাব বিস্তার করে, আবার সেই নেতিবাচক প্রভাব থেকে প্রতিরোধের জায়গাতে যদি আমরা তরুণরা একত্রিত হতে পারে, প্রতিরোধের জায়গাতে যদি তার আরো বেশি সোচ্চার হতে পারে, তখন এই পুরো সমাজকে একটা ঐক্যের সমাজে রূপান্তরিত করা সম্ভব। এবং আমাদের এই উত্তরণগুলো, এই যে একটা ক্রান্তিকাল বলছি বা একটা অসহিষ্ণু সময় বা একটা অস্থির সময় আমরা পার করছি, সেই অস্থির সময় থেকে একটা উপযোগী, কার্যকরী এবং মানসম্মত নিরাপদ সময় এবং সমাজ এবং পরিবেশে আমাদের উত্তরণটা তরুণদের হাত ধরে করা অনেকটাই সম্ভব। অসংখ্য ধন্যবাদ ডক্টর তৌহিদুল হক টিভিএসকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।